আসসালামু আলাইকুম। সাইদুর রহমান অনলাইন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বের আজ মহামারী করোনায় আক্রান্ত, সেখানে সাইদুর রহমান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিনই অনলাইন ক্লাসে তোমাদেরকে সংযোগ রাখার জন্য যারা নিরলস পরিশ্রম করছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন। সুপ্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং কল্যাণ এবং সমস্যা সাধনের জন্যই গঠিত হয় রাষ্ট্র। প্রাচীনকালে মানুষের আমল করত রাষ্ট্র হচ্ছে বিধাতার সৃষ্টি, রাষ্ট্র হচ্ছে ঐশ্বরিক দান। কিন্তু আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রকে একটি সার্বজনীন কল্যাণ সাধনকারী প্রতিষ্ঠান হিসাবে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র গঠনের বা রাষ্ট্রের কীভাবে উৎপত্তি হয়েছে সে উৎপত্তি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমাদের আজকের বিষয় রাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র বলতে আমরা বুঝি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানের দ্বারাই স্বাধীন এবং সার্বভৌমত্ব একটি দেশ পরিচালিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের দ্বারাই একটা দেশ আরেকটা দেশ একজন আরেকজন থেকে স্বতন্ত্র, আলাদা এবং নিয়ন্ত্রিত থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই রাষ্ট্রবিজ্ঞানকে বা রাষ্ট্রকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, আখ্যায়িত করেছেন। তাই খেয়াল করবে, অ্যারিস্টটলের মতে স্বয়ং রাষ্ট্র প্রাচীন ধারণা থেকে এখানে পরিবার এবং গ্রামের সমন্বয়ে গঠিত হয়েছিল যে সংগঠন, তাকে রাষ্ট্র বলে আখ্যায়িত করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল। অধ্যাপক ম্যাকাইভার অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রের অন্যতম আলোচক বা রাষ্ট্র নিয়ে গবেষণা করে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন। রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যার নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অর্থাৎ এই রাষ্ট্র যে আইনটা প্রণয়ন করে সেই আইনটা দ্বারাই সংগঠনটা পরিচালিত হয় এবং এর কর্তৃত্ব বা এর ক্ষমতা রয়েছে শুধু ওই নির্দিষ্ট ভূখণ্ডে যারা বসবাস করবে শুধু তাদের উপর। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে, এই সংজ্ঞাগুলো বা এই উক্তিগুলো বিশ্লেষণ করে প্রফেসর গার্নার, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গার্নার রাষ্ট্রের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে ভ্যালুয়েবল সংজ্ঞা প্রদান করেছেন প্রফেসর গার্নার। তিনি বলেছেন, রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। রাষ্ট্র হচ্ছে এমন একটি জনসমষ্টির সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। অর্থাৎ একজন মানুষ অন্য দেশ থেকে এসে এক জায়গায় বসবাস করলে তাকে নাগরিক বলা যাবে না। নাগরিক বলা হবে তখনই যখন রাষ্ট্রে সে স্থায়ীভাবে বসবাস শুরু করবে, যা বহিঃশত্রু নিয়ন্ত্রণ থেকে মুক্ত। এবং রাষ্ট্র স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র বহিঃশত্রু নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সুপ্রিয় শিক্ষার্থী,
যাদের একটি সুসংগঠিত সরকার আছে এবং সেই সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই আনুগত্যশীল, এবং রাষ্ট্র একটি সুসংগঠিত সরকার রয়েছে যে সরকারের প্রতি ওই রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে তারা স্বভাবতই অনুগতশীল। সুপ্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি রাষ্ট্র হচ্ছে এমন একটি সংগঠন যেখানে নাগরিক বা জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে এবং রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি তাদের কঠোর অনুগত্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র গঠন করার জন্য বা রাষ্ট্র গঠিত হলে একটি দেশের একটি রাষ্ট্রের মানুষের সর্বজনীন কল্যাণ সাধিত হয়। একটা রাষ্ট্রের সর্বজনীন কল্যাণ সাধনের জন্য মানুষের যে সংগঠন, রাজনৈতিক সংগঠনটা রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব রাষ্ট্র কিভাবে গঠন করা হয়। রাষ্ট্র গঠনের জন্য কতগুলো অপরিহার্য, কতগুলো গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো ব্যতীত কাউকে রাষ্ট্র বলা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই সংজ্ঞাগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করব এবং এই সংজ্ঞাগুলো পরবর্তীতে আমরা যাতে পরীক্ষার খাতায় লিখতে পারি সেজন্য আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব রাষ্ট্র গঠনের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র গঠনের উপাদান। রাষ্ট্র গঠনের উপাদান। রাষ্ট্র গঠন মূলত চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। এই চারটি অপরিহার্য উপাদান, এই চারটি উপাদান ব্যতীত একটা রাষ্ট্র কোনো স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হতে পারে না। সুতরাং এই রাষ্ট্রকে আমরা যদি বিশ্লেষণ করি, এই রাষ্ট্রটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রাষ্ট্রের চারটা উপাদান আমরা বের করতে পারি। যেমন রাষ্ট্রের চারটি উপাদান। রাষ্ট্রের উপাদান কয়টি? সুপ্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রের উপাদান চারটি এবং সর্বপ্রথম হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে জনসমষ্টি রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। একটা রাষ্ট্র গঠনের সর্বপ্রথম শর্ত বা প্রাথমিক উপাদান যাই বলো না কেন সেটি হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনসংখ্যাকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা বলতে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত জনসংখ্যাকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একটি অপরিহার্য অংশ। রাষ্ট্র ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং রাষ্ট্র পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্যোগ হয়েছে, তবে রাষ্ট্র গঠনের জনসংখ্যা কত হবে বা কি পরিমাণ হবে সেটা কোনো নির্দিষ্ট নেই। অর্থাৎ ওই রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করবে, যতগুলো লোক একটা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করবে তারাই হবে ওই রাষ্ট্রের সদস্য, তবে এর কোনো নির্দিষ্টতা নেই। যেমন আমরা যদি ধরি তাহলে চীন এবং ভারত, চীন এবং ভারত দুইটা আলাদা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র। এই দুইটা রাষ্ট্রের জনসংখ্যা প্রায় 100 কোটির উপরে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রক্ষান্তরে স্যান মেরিনো এবং মোনাকো, স্যান মেরিনো এবং মোনাকো এই দুটি স্বতন্ত্র রাষ্ট্রের, এই দুটি রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 38,300 এবং 38,963 জন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি খেয়াল করবে এই জনসমষ্টি রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অপরিহার্য, বা জনসমষ্টির কোনো নির্দিষ্টতা নেই। সেখানে জনসংখ্যা বেশিও হতে পারে, কমও হতে পারে। তাই বলে রাষ্ট্র গঠনের জন্য সেটা কোনো বাধার সৃষ্টি হবে না। যদি জনসংখ্যা না থাকে তখন সেখানে রাষ্ট্র হবে না। তাহলে জনসংখ্যার পরিমাণ কম হোক আর বেশি হোক, যাই হোক না কেন, আমাদের অপরিহার্য উৎস হচ্ছে রাষ্ট্রের জনসমষ্টি। অর্থাৎ রাষ্ট্র গঠনের জন্য মুখ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস হচ্ছে জনসমষ্টি। যদি জনসমষ্টি না থাকে তাহলে রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই। সুপ্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র গঠনের আরেকটি উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড
নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, জনসমষ্টি রাষ্ট্রের জন্য অপরিহার্য উপাদান, তারপর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড যদি না থাকে, অর্থাৎ কোনো নাগরিক যদি স্থায়ীভাবে কোথাও বসবাস না করে, তাহলে সেখানে কখনো রাষ্ট্র গঠন হতে পারে না। রাষ্ট্রের জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ডের অপরিহার্যতা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, জনসমষ্টির যেমন নির্দিষ্ট কোনো মাত্রা নেই, ঠিক এরকম ভাবে নির্দিষ্ট ভূখণ্ডের কোনো মাত্রা। এখন আমরা যদি আলোচনা করতে যাই, ধরুন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে রাশিয়া। রাশিয়ার যতটুকু আয়তন রয়েছে, প্রকান্তরে বাংলাদেশের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ একটা রাষ্ট্র এবং রাশিয়াও একটা রাষ্ট্র, যদিও এখানে আয়তনের দিক থেকে রাশিয়া বড়, অথচ বাংলাদেশ ছোট। তাই বলে রাষ্ট্র গঠনের জন্য এই অপরিহার্যতার কোনো বিকল্প নেই। অর্থাৎ ছোট হোক বড় হোক, সেখানে স্থায়ীভাবে বসবাস করলে জনসমষ্টি, সেখানে নির্দিষ্ট ভূখণ্ডের দরকার রয়েছে। নির্দিষ্ট ভূখণ্ডের মাধ্যমে রাষ্ট্র দখল করে রাষ্ট্র গঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু খালি যে মানুষের শুধু যে আয়তনকে বোঝায় তাই না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে আকাশ সীমানা থেকে মাটি পর্যন্ত, জল সীমানা, স্থল সীমানা এবং আকাশ সীমানা, এই তিনটা সীমানাকে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড। সুতরাং বাংলাদেশের আকাশে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে, আমেরিকার আকাশে আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে। সুতরাং ওই আমেরিকার আকাশ পথেও বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না বা বাংলাদেশকে দখল করে নিতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এ হলো দ্বিতীয় উপাদান, নির্দিষ্ট ভূখণ্ড। তৃতীয় উপাদান হচ্ছে সরকার। সুপ্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র গঠনের অন্যতম আরেকটি উপাদান হচ্ছে সরকার। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি এবং সরকার। এই সরকার ব্যতীত কোন রাষ্ট্র স্বাধীনভাবে নিয়ন্ত্রিতভাবে চলতে পারে না। প্রাচীন যুগের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, সেখানে সুসংগঠিত সরকার না থাকার কারণে অনেক রাষ্ট্রই বিলীন হয়ে গেছে। অর্থাৎ অনেক রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বের কাছে হেরে গেছে এবং ওই রাষ্ট্র বিলীন হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই রাষ্ট্রের সরকার সাধারণত 3টি বিভাগ দ্বারা পরিচালিত হয়। 1 বিচার বিভাগ, 2 শাসন বিভাগ এবং আইন বিভাগ। এই 3টি বিভাগের মধ্যে একটি রাষ্ট্রের সরকার পরিচালিত হয়ে থাকে, যা জনগণের জন্য অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থী, সর্বশেষ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতা বলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বা একটি দেশ অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। যদি এরকম না থাকতো, তাহলে পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্র অনেক ছোট ছোট রাষ্ট্রগুলিকে দখল করে নিত। কিন্তু একমাত্র এই সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারের বলেই এক রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে নিয়ন্ত্রিত থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? 4টি। 1 জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টি অপরিহার্য উপাদান। এই উপাদানের যদি একটি উপাদান না থাকে, তাহলে সেটি রাষ্ট্র হবে না। সুতরাং একটা আদর্শ রাষ্ট্র গঠনের জন্য, এই রাষ্ট্রের 4টি উপাদান অপরিহার্য ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমাদের নিরাপদ জীবনের কামনায় এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।